তাহলে চলো শুরু করি আমরা। তাহলে আমরা আজকে দেখবো যে কনজারভেশন অফ মোমেন্টাম, তাই তো? তো কনজারভেশন অফ মোমেন্টাম বা রৈখিক যে মানে ভরবেগের যে নীতিটা রয়েছে, সেই নীতিটা বলার আগে আমরা একটা তোমাদেরকে একটা সাধারণ কোশ্চেন করি যে আমরা ফোর্স দিলে পরে তো সমস্ত জিনিস কি হয়, তারা স্টেট চেঞ্জ করে, অবস্থা চেঞ্জ করে, তাই তো? আমরা সবাই জানি যে কোনো বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি তাহলে কি হয়, সেই বস্তুটা তার অবস্থার পরিবর্তন করে। কোনো কোনো বস্তু যদি গতিশীল থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, যদি আমি ফোর্স দিই তাহলে সেটা স্থির হয়ে যায়। আবার যদি স্থির থাকে কোনো একটা বস্তু তাহলে সেটাকে যদি আমি ফোর্স দিই তাহলে সেটা কি হয়ে যাবে, গতিশীল হয়ে যাবে, মোশন পেয়ে যাবে। তাহলে আমরা যখন পৃথিবীর উপর রয়েছি বা পৃথিবীর উপর যখন আমি ফোর্স প্রয়োগ করছি, পৃথিবী কেন অ্যাক্সিলারেট হচ্ছে না বা পৃথিবী কেন গতি পাচ্ছে না বা গতিশীল হচ্ছে না? কে পারবে বলো? আমরা কি জানি যে পৃথিবীর উপর আমরা বল প্রয়োগ করছি, তাই তো? অনবরত বল প্রয়োগ করি বা খুব জোর বল প্রয়োগ করি, কিন্তু পৃথিবী কেন অ্যাক্সিলারেট হয় না? কে পারবে বলো অ্যান্সারটা? তোমাদের কাছ থেকে স্যার শুনতে একটা চাই। মনে হচ্ছে, একটু বলবো? হ্যাঁ বলো, বলো তোমাদের যা যা মনে আসছে বলো। স্যার মনে হচ্ছে যে পৃথিবী যেহেতু সকল বস্তুকে নিজের কেন্দ্রে টানে, এটা। কেন্দ্রে টানে, আমরা কি জানি পৃথিবী আমাদেরকে মাধ্যাকর্ষণ বল দ্বারা টানছে, তাই তো? আমাদের অ্যাক্সিলারেশন কোন দিকে কাজ করে? অ্যাক্সিলারেশন সেই দিকেই কাজ করে, ফোর্স কাজ করে, তাই তো? বল যে স্যার আমার উত্তরটা কি ঠিক হয়েছে? আমরা কখন বলি, আমার প্রশ্নের অ্যান্সারটাই তো আমি পেলাম না। তুমি বললে যে টানছে, ঠিক আছে, আমি বলতে চাইছি যে পৃথিবী কেন গতিশীল হয় না। তাহলে আমরা যে যে প্রশ্নটাই ছিলাম সেটা হচ্ছে কি, আমরা দেখছিলাম যে পৃথিবী কোনো রকম ভাবে গতিশীল হচ্ছে না বা যে জায়গায় রয়েছে সেই জায়গাতেই রয়েছে পৃথিবী, তাই তো? তাহলে এই জিনিসটা হচ্ছে কি, আমরা জানি কি এফ সমান এম এ হয় নিউটনের। তাহলে এফ সমান যখন এম এ হচ্ছে, এম এ এটা আমরা কোন সূত্র থেকে পাই? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে, তাই তো? দ্বিতীয় গতিসূত্র থেকে। এমটা কার জন্য, মানে কি এম এর মানে কি? স্যার মাস মাস। হ্যাঁ, এমটা হচ্ছে কি ভর, ঠিক আছে, বা মাস বলি। আর এটা কি, এটা হচ্ছে কি আমাদের একটু আগে বললাম যে ত্বরণ, ঠিক আছে, অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন। হ্যাঁ, অ্যাক্সিলারেশন। তো এই যে এফ সমান এম এ, দেখো আমরা কি করছি, বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করার পরে কি হচ্ছে, অ্যাক্সিলারেশনটা চেঞ্জ হচ্ছে, তাই তো? যেমন আমি বল প্রয়োগ করবো, অ্যাক্সিলারেশন সেই ঠিক সেরকম ভাবেই হবে, বাড়বে কমবে। আমরা কি জানি যে ভরবেগটা কি হয়, পরিবর্তন হয়, তাই তো? হ্যাঁ স্যার। ভরবেগটা পরিবর্তন হয়। তাহলে এই যে এফ সমান এম এ পাচ্ছি, তাহলে এটা কি হচ্ছে, আমার বেগের পরিবর্তন হচ্ছে। আর বেগের পরিবর্তন কখন হচ্ছে, যখন আমি ফোর্স দিচ্ছি, তাই তো? ফোর্স যদি আমি না দিই তাহলে কি হয়, বেগের পরিবর্তন হবে না। তাহলে এই যে বেগের পরিবর্তন হচ্ছে, দেখো আমি কি উপর বল প্রয়োগ করছি, তাই তো? তাই বলে কি আমার এই যে অ্যাক্সিলারেশনটাকে শুধুমাত্র ফোর্সের উপর ডিপেন্ড করছে, ফোর্স আমি যেমন দেবো তার উপরেই কি ডিপেন্ড করছে? আমরা দেখতে পাচ্ছি যে এ সমানুপাতিক, তাই তো? তাহলে আমি এফ যত বাড়াবো এ তত বাড়বে আমার হিসেব মতো। কিন্তু এখানে তো আমার এমটাও রয়েছে যেটা আমার কনস্ট্যান্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ অর্থাৎ পৃথিবীর যে ভরটা থেকে, তার আমি দেখতে পাচ্ছি যে যে ফোর্সটা দিচ্ছি, তাহলে এফ সমান এম এ, তাই তো? তাহলে এই যে ফোর্সটা আমি দিচ্ছি সেই ফোর্সটা কি হচ্ছে, আমাদের যে ত্বরণটা রয়েছে সেই ত্বরণের সঙ্গে কি হচ্ছে, সমানুপাতিক সম্পর্ক। কিন্তু আমাদের তো একটা মাস রয়েছে, অর্থাৎ ভর রয়েছে, তার উপর তো ডিপেন্ডেন্ট, তাই না? তার মানে কি, আমার ভর যত বেশি হবে তত কি হবে, আমার ফোর্স আমি যদি 10 নিউটন দিই, 10 নিউটনটা কার উপর ডিপেন্ড করছে? 10 নিউটনটা এই যে ভরের উপরও তো ডিপেন্ড করছে। তার কারণ কি, ভর আমার যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে, তার জাড্যের পরিমাণ বেড়ে যাবে। জাড্য বলতে গেলে যদি গতিশীল থাকে তাহলে গতিশীল থাকার যে ধর্মটা সেটাই হচ্ছে জাড্য, বা স্থির থাকার যে ধর্মটা সেটাই হচ্ছে জাড্য। তাহলে যদি এমটা আমার বেশি হয়ে যায়, এমটা যদি আমার ম্যাক্সিমাম হয়ে যায় তাহলে কি হবে, এর জাড্যের পরিমাণ বেড়ে যাবে। জাড্যের পরিমাণ বেড়ে গেলে আমি যদি ফোর্সটা দিই দিচ্ছি সেই পরিমাণে আমার অ্যাক্সিলারেট হবে না। কেন হবে না? কারণ আমার ভরের উপরও ডিপেন্ডেন্ট আছে, তাই তো? অর্থাৎ আমার ভরটার সঙ্গেও কি আছে, ফোর্সটার সমানুপাতিক এখানে সম্পর্ক রয়েছে। যেহেতু আমাদের ভরটা কনস্ট্যান্ট সেই জন্য আমাদের এখানে কনস্ট্যান্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে? তাহলে এইখানে বলো যে আমি যদি একটা পৃথিবীটাকে নিই, পৃথিবীর ক্ষেত্রে আমার যে আর্থ রয়েছে, আর্থের পিছনে যে ভরটা পাবো সেটা অনেক গুণ বেশি। আমি যদি একটা বস্তু নিই, বস্তুর তুলনায় কি হচ্ছে, আমাদের যে আর্থের মাস, সেই মাসটা নিশ্চয়ই অনেক গুণ বেশি এটা হবে, তাই তো? তাহলে অনেক গুণ কি হচ্ছে, তাহলে অনেক গুণ বেশি হলে পরে আমি যে পরিমাণে ফোর্স দেব সেই ফোর্সের কি কোনো রকম ভাবে এফেক্ট হবে, এফেক্টিভ হবে? কারণ আমার ভরটা তো অনেক গুণ বেশি, তাই না? তাহলে সেই তুলনায় আমার যে বস্তুটা আমি নিয়েছি সেই বস্তুটার ভরটা একদম নগণ্য। তাহলে নগণ্য হলে পরে কি হবে, ফোর্সটা সেভাবে অ্যাপ্লাই হবে না, তাই তো? ওই জন্যই কি হয়, যেহেতু পৃথিবীর ভরটা অনেক গুণ বেশি,
সেই জন্য কি হয়, আমরা যদি ফোর্স দিই পৃথিবীর উপর তখন কি হয়, পৃথিবী অ্যাক্সিলারেট হয় না, ঠিক আছে। অর্থাৎ অ্যাক্সিলারেট হয় না ফোর্স দেওয়া সত্ত্বেও। কেন হয় না? কারণ পৃথিবীর ভরটা হচ্ছে অনেক অনেক গুণ মানে বেশি আর কি, যে কোনো বস্তুর তুলনায়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের পৃথিবীর ভর। এই জন্যই আমাদের কি হয়, পৃথিবী সে এক জায়গাতেই স্থির থাকে, ঠিক আছে। আমরা কোনো রকম ভাবে ফিল করতে পারি না যে পৃথিবী গতিশীল বা পৃথিবী স্থির। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের কেন পৃথিবী অ্যাক্সিলারেট হয় না, তার প্রশ্নের উত্তর। এবার আমাদের আসল জিনিসটা আছে, আসল জিনিসটা হচ্ছে যে আমাদের যে ভরবেগের মানে রৈখিক ভরবেগের যে সংরক্ষণ সূত্রটা রয়েছে সেটা হচ্ছে কি, যদি আমি কোনো বস্তুর উপর বল না প্রয়োগ করি, ঠিক আছে, এই যে আমরা এতক্ষণ ধরে যে পিআইটি এফ বলে। এফ করছি, হ্যাঁ, তাহলে এই যে এফ, অর্থাৎ আমি যদি বল প্রয়োগ না করি, ঠিক আছে, ধরে নাও দুটি আমি বস্তু, ঠিক আছে, তো এদের উপর আমি কোনো রকম ভাবে বল প্রয়োগ করছি না, ঠিক আছে। এই কি হচ্ছে, নিজেদের পারস্পরিক একটা ক্রিয়া ঘটছে, ক্রিয়া ঘটলো, ক্রিয়া ঘটার পরে কি হচ্ছে, এদের মধ্যে একটা মানে ধাক্কা খেলো। তাহলে এদের মধ্যে কি হবে, বেগের পরিবর্তন হবে। তাহলে বেগের পরিবর্তন মানে এরা প্রথমে কি ছিল, প্রথমে ধরে নাও এর ভরটা হচ্ছে m1 আর প্রাথমিক বেগটা আমি ধরে নিলাম e1, ঠিক আছে। এই 2 নম্বর বস্তুর ক্ষেত্রে আমি নিয়ে নিলাম যে m2 আর এর ক্ষেত্রে u2, ঠিক আছে। তাহলে m2 আর u2 রয়েছে, তাহলে এই যে m2 আর u2 রয়েছে এই দুটো, তাহলে কি হচ্ছে, এগুলো ধাক্কা খাওয়ার আগে মানে এদের ক্রিয়া হয়নি পরস্পরের সঙ্গে, তখন এদের মধ্যে ছিল, অর্থাৎ প্রথমে যে ভর রয়েছে সেটা m1 এবং প্রাথমিক বেগটা হচ্ছে u1, ঠিক আছে। এবার ধরে নাও যে এদের মধ্যে কি হলো, ধাক্কা খেলো, ঠিক আছে। বাইরে থেকে বল প্রয়োগ করা হচ্ছে না কিন্তু, ঠিক আছে, এইটা আমাদের শর্ত, মেন শর্ত হবে, ঠিক আছে। ভরবেগের সংরক্ষণ নীতিটা তখনই প্রযোজ্য হবে যখন আমি কি করব, বাইরে থেকে বল দেব না। তাহলে এখানে দেখো যে প্রথমে আমি কি নিয়েছি m1, এটার ক্ষেত্রে m2 নিয়েছি, তাহলে এদের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যে ভরবেগটা পাবো সেটা কি পাবো, এই জন্য আমি কি পাবো, ধাক্কা খাওয়ার আগে ভরবেগ হবে m হবে m2u2, কারণ আমাদের ভর ইনটু বেগ এই দুটো মিলে কি হয়, ভরবেগ হয়, তাই তো, যেটাকে আমরা এরপরে ধরে নাও ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পরে কি হচ্ছে, ধাক্কা খাওয়ার পরে এদের মানে কি আছে, ভরটা তো কোনো রকম ভাবে পরিবর্তন হবে না, তাই না। তাহলে m1 m1ই থাকবে আর এটা m2 m2ই থাকবে, ঠিক আছে। ধাক্কা খাওয়ার পরে এদের বেগের পরিবর্তন হবে, বেগের পরিবর্তন হবে নিশ্চয়ই, সবাই জানো যে কোনো একটা বস্তু যদি ধাক্কা খায় তাহলে কি হয়, ব্রডউইথ তার বেগের পরিবর্তন হয়, ঠিক আছে। ক্ষেত্রে v1 আর এটার ক্ষেত্রে কি হচ্ছে v2, ঠিক আছে, বেগের পরিবর্তন। তাহলে এই যে v1 আর v2 রয়েছে, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে কি, দেখো এর ক্ষেত্রে আমি কি পাবো, ভরবেগটা আমি কি পাবো m1 v1, ঠিক আছে। এটার ক্ষেত্রে কি পাবো m2 v2, ঠিক আছে। তাহলে এই যে m1 v1 আর m2 v2 পাচ্ছি, তাহলে এখানে দেখো যে আমি কি পাচ্ছি, এখানে আমি পাচ্ছি যে এটা হচ্ছে কি প্রাথমিক ভরবেগ, ঠিক আছে। আমি 1 নম্বর আর 2 নম্বরের জন্য প্রাথমিক ভরবেগ পাচ্ছি, আর এটার ক্ষেত্রে কি পাচ্ছি, 1 নম্বর আর 2 নম্বরের জন্য অন্তিম ভরবেগের যে মানে চেঞ্জ হলো, অর্থাৎ বেগের পরিবর্তন হলো, সেই দুটো পাচ্ছি। তাহলে এই যে আমি পাচ্ছি, তাহলে এর যে আমাদের যে মানে ভরবেগের যে সংরক্ষণ নীতি, সেই নীতিটা বলছে কি যে কোন রকম ভাবে যদি বাইরে থেকে বল প্রয়োগ না করি, অন্তরক্রিয়া ঘটে বা এদের মধ্যে যদি কোন রকম ক্রিয়া ঘটে, এদের যে বেগের পরিবর্তন হবে সেই বেগের পরিবর্তনের যে যোগফলটা পাবো, এবং যে যোগফলটা পাবো ভরবেগের মানে যে ভরবেগ দুটো থাকবে সেই ভরবেগের যে যোগফল এবং অন্তিম ভরবেগের যে যোগফল, অর্থাৎ সমান হবে, ঠিক আছে। অর্থাৎ ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা হচ্ছে যে তুমি এটা এদের ক্ষেত্রে আমি যখন ধাক্কা খাইনি, ঠিক আছে, যখন ধাক্কা খাইনি তখন আমি এদের ভরবেগ কি পাবো, ভরবেগ পাবো m1u1 প্লাস m2u2, ঠিক আছে। এটা আমি পেলাম এদের কাছ থেকে। এবার যখন ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পর এটা হচ্ছে কি আমাদের ফাইনাল মোমেন্টাম, ঠিক আছে, মোমেন্টাম। তাহলে এটা হচ্ছে m1 v1 প্লাস m2 v2। তো এটাই হচ্ছে আমাদের যে সংরক্ষণ নীতি। সংরক্ষণ নীতিটা কি বলছে, তাহলে বলছে যে কোন রকম যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় এবং দুটি বস্তুর মধ্যে যদি অন্তরক্রিয়া ঘটে, তাহলে কি হবে, তাদের যে প্রাথমিক ভরবেগের যে যোগফল সেই যোগফলটার সঙ্গে মানে যে অন্তিম ভরবেগে যে যোগফল পাবো সেটা কি হবে, সমান হবে, ঠিক আছে। অর্থাৎ ধাক্কা খাওয়ার আগে এবং ধাক্কা খাওয়ার পরে ভরবেগ সর্বদাই কি থাকবে, অপরিবর্তিত থাকবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কনজারভেশন অফ মোমেন্টাম, ঠিক আছে, বা কনজারভেশন
অফ মোমেন্টাম, ঠিক আছে, বা ভরবেগের সংরক্ষণ সূত্র। তো এই জায়গা থেকে আমাদের কি আসতে পারে, এই জায়গা থেকে তোমাদের এই জায়গা থেকে একদম সরাসরি কোশ্চেন আসবে যে তুমি প্রমাণ করে দেখাও যে ভরবেগের যে নীতিটা রয়েছে বা ভরবেগের যে সংরক্ষণ সূত্রটা রয়েছে সেই সংরক্ষণ সূত্রটার সাহায্যে তুমি প্রমাণ করে দেখাও যে কোনো একটা কোনো দুটি বস্তুর ধাক্কা খাওয়ার আগে এবং ধাক্কা খাওয়ার পরে ভরবেগ সংরক্ষিত থাকে। এটা হচ্ছে তোমাদের প্রশ্ন, তখন তোমাদেরকে এইটা এক এক করে করে দেখিয়ে দিতে হবে, বা তুমি এরকম ভাবে করতে পারো। ঠিক আছে, তোমাকে প্রমাণ করতে বললো যে দেখাও যে ভরবেগে যে সংরক্ষণ, অর্থাৎ ভরবেগটা কি হয় ধাক্কা খাওয়ার আগে এবং ধাক্কা খাওয়ার পরে দুটি বস্তুর সংরক্ষিত থাকে, ঠিক আছে, ভরবেগটা। তাহলে তোমাকে বললো, তাহলে এবার দেখো যদি আমি এই একটা বস্তু নিলাম, ঠিক আছে, এটা একটা বস্তু নিলাম, তো এই বস্তুটাকে আমি নাম দিলাম যে এ বস্তু, ঠিক আছে, আর এটাকে নাম দিলাম আমি বি বস্তু। ঠিক আছে, দুটো বস্তুর মধ্যে কি হচ্ছে, আমি কোনো রকম ভাবে বল প্রয়োগ করিনি। ঠিক আছে, প্রয়োগ না করার পর আমরা জানি যে প্রত্যেকটি সঙ্গে প্রতিক্রিয়া রয়েছে, তাই তো সবাই আমরা জানি। তাহলে এও কি করবে, একটা প্রতিক্রিয়া দেবে, সেই প্রতিক্রিয়াটা কি হবে, আমাদের রিয়াকশন হবে, তাই তো, রিয়াকশন, রিয়াকশন ফোর্স যেটাকে আমরা বলি বা প্রতিক্রিয়া বল। তাহলে এই যে অ্যাকশন এবং রিয়াকশন পাচ্ছি, তাহলে এই দুটোই আমাদের কি হচ্ছে, পরস্পরকে প্রতিমিত করছে, তাই তো। অর্থাৎ আমি এই যে পুরো সিস্টেমটা পাবো, সেই সিস্টেমটার যে আমি মানে নিট ফোর্স পাবো, সেই নিট ফোর্সটা কি হবে, অর্থাৎ মানে যে ভর মানে যে ফোর্সের যে যোগফলটা পাবো সেই যোগফলটা কি হবে, শূন্য হবে। ঠিক আছে, কেন শূন্য হচ্ছে, দেখো এইটা কি হচ্ছে, আমরা কি পাই, আমি যখন দেওয়ালের গায়ে আঘাত করি তখন কি হয়, দেওয়ালে তো সমান বল আমাকে আঘাত করে, তাই না। তাহলে দুটো বলই সমান হচ্ছে, অর্থাৎ এদের যে ম্যাগনিটিউডটা সমান হচ্ছে, শুধু কি ডাইরেকশনটা আলাদা। তাহলে আমি যদি 10 নিউটন দিই, এও তো আমাকে 10 নিউটন ফেরত দেবে। তাহলে ডাইরেকশন আলাদা হলে কি হবে, এর উপর কত মোট বল কত ক্রিয়া করছে, তাহলে 10 - 10 দিয়ে কত হচ্ছে, 0। ওই জন্য কি হয়, এফ নিটটা, অর্থাৎ যে নিট বল। তো আমরা নিউটনের গতিসূত্র থেকে কি জানি যে এই যে অ্যাকশন ফোর্সটা এবং রিয়াকশন ফোর্সটা কি হয় পরস্পর, এরা কি হয় বিপরীত, ঠিক আছে, পরস্পরের বিপরীত। আমি কি পাবো, এই বস্তুর উপর বল প্রয়োগ করলে তখন আমি পাবো এফ এ বি। যখন আমার পি বস্তুটা এ বস্তুটার উপর বল প্রয়োগ করবে তখন কি পাবো আমি, তখন আমি পাবো এইটার ক্ষেত্রে আমি কি পাবো, এফ বি এ। ঠিক আছে, এরকম পাবো। তাহলে এই যে দুটো আমি পাচ্ছি, ঠিক আছে, তাহলে এইবার আমি এখানে লিখতে পারি যে এফ এ বি সমান হচ্ছে কি মাইনাস অফ এফ বি এ। আমরা সবাই জানি নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা এটা জানি। তাহলে এখান থেকে দেখো যে আমরা জানি কি এফ সমান এম এ, তাই তো। তাহলে এফ সমান আমি এম এ যদি পাই, এফ সমান এম এ, ধরে নাও এটা হচ্ছে আমি কি নিচ্ছি, ধরে নাও এই যে আমি এম এটা পাচ্ছি, ঠিক আছে, এটা কি হচ্ছে আমি প্রথম বস্তুর জন্য বলে পাচ্ছি, ঠিক আছে, অর্থাৎ যে এটা নিয়েছি, এই যে এ নিয়েছি তার জন্য আমি পেলাম এটা। ঠিক আছে, অর্থাৎ এ যখন আমার বি এর উপর দিচ্ছে বল, তাহলে এটা ক্ষেত্রে আমি কি পাবো, এম এ আর এ এ। ঠিক আছে, এটা সমানই হবে কি আমাদের যে মাইনাস অফ এম বি আর কি হবে এ বি। ঠিক আছে, তাহলে এই যে দুটো আমি সমান সমান পাচ্ছি, তাহলে এবার এখান থেকে আমি বার করতে পারি, দেখো এখান থেকে আমাদের প্রমাণ হয়ে যাবে যে তখন সূত্রটা মানে ক্রিয়া করছে কি না। ঠিক আছে, তাহলে এবার দেখো যে আমরা কি জানি এম, ধরো না এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে দিলাম, ঠিক আছে, এটাকে 1 নম্বর এটাকে 2 নম্বর, যেহেতু আমি 1 নম্বর এবং 2 নম্বর এটাতে করিয়েছি সেই জন্য আমি কি করলাম 1 নম্বর 2 নম্বর নাম দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে আমি কি পাবো, M1 A1, আর এটার ক্ষেত্রে পাবো মাইনাস অফ M2 A2। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে এ সমান আমি কি জানি, এ সমান হচ্ছে আমাদের ত্বরণ। তাহলে এই যে M1 A1 পাচ্ছি আর এটার ক্ষেত্রে আমি কি পাচ্ছি, ত্বরণটা হচ্ছে কি ভরবেগের পরিবর্তনের হার, মানে ভরবেগ বলছি, সরি বেগের পরিবর্তনের হার। ঠিক আছে, বেগের পরিবর্তনের হার বলতে কি হয়, বেগের যে পরিবর্তন হয় তাকে যদি আমি সময় দিয়ে ভাগ করি তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ত্বরণ। ঠিক আছে, এটার ক্ষেত্রে সেম একই। তাহলে এখানে দেখো যে A1 মানে কি, A1 মানে হচ্ছে আমাদের V1 মাইনাস E1। ঠিক আছে, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ কার জন্য, এই যে 1 নম্বর বস্তুটা নিয়েছে সেই 1 নম্বর বস্তুটার উপর। ঠিক আছে, অর্থাৎ তুমি এখানে 1 নম্বর বস্তুটা নিয়েছো, ঠিক আছে, ভালো করে বুঝে নাও। 1 নম্বর বস্তুটা যার ভর হচ্ছে M1 আর প্রাথমিক বেগ হচ্ছে E1। যখন ধাক্কা খেলো তখন কি হচ্ছে, ধাক্কা খাওয়ার পরে ধরে নাও এটা হচ্ছে ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পরে কি হচ্ছে, ভরটা তো সেম রয়েছে, বেগটা কি হয়েছে, V1 হয়েছে। তাহলে আমি যদি বলি যে 1 নম্বর বস্তুর যে বেগের পরিবর্তন কত হয়েছে, তার মানে কি এটা হচ্ছে অন্তিম বেগ, তার মানে আমি বলতে পারি যে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। ঠিক আছে, এটা আমি বলতে পারি।
তাহলে ত্বরণ কত হবে? এই যে বেগের পরিবর্তন, এটা বাই সময় করলে আমি কি পাবো? ত্বরণ পেয়ে যাবো। এটা হচ্ছে আমাদের এ। ঠিক আছে, তাহলে এটা আমি কি পাচ্ছি? 1 নম্বরের জন্য পাচ্ছি। 2 নম্বরের জন্য সেম হবে একই। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো যে আমি যখন এই 2 নম্বরটার জন্য আমি করব, তাহলে 2 নম্বরটার জন্য আমি কি পাবো? 2 নম্বরটার জন্য আমি পাবো M2 টা আমার সেম থাকবে। ঠিক আছে, আর এইটা কি হয়ে যাবে আমাদের টু নিয়মটা, এটা সঙ্গে কি থাকবে? টি থাকবে। তাহলে এই যে টি আর এই টি ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে আমার কি পড়তে হবে? দেখো এইটার ক্ষেত্রে আমি পাবো M1 V1 মাইনাস M1 U1। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে আমি কি পাবো? এইটা মাইনাসটা আমি এখন নিলাম না। ঠিক আছে, এটার ক্ষেত্রে আমি পাবো M2 V2 মাইনাস M2 U2। ঠিক আছে, এবার এই মাইনাস থেকে যদি আমি এখানে রাখি তাহলে কি পাবো? দেখো মাইনাস M2 V2, আর এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাসে মাইনাসে যদি প্লাস হয়ে যায় তাহলে কি হবে? M2U2। ঠিক আছে, এটা নিয়ে আসি, এইটাকে ধরে নাও আমি এই সাইডে নিয়ে এলাম। ঠিক আছে, তাহলে এটাকে এই সাইডে নিয়ে আসলে কি পাবো? তাহলে থেকে আমি পাবো M1 V1। তাহলে এটা যদি এই সাইডে আসে তাহলে কি পাবো? M2 V2 সমান সমানই হবে কি আমার? এটা তো রয়েছে, তাহলে এটা আমি এখানে লিখে দিলাম M2U2। আর এটাকে যখন আমি এই সাইডে নিয়ে আসবো তখন কি হয়ে যাবে? এটা মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে এমটা M1 E1। ঠিক আছে, তো এটাই তো আমাদের সূত্রটা ছিল। অর্থাৎ সূত্রটা কি ছিল? এটা আমার প্রথমে ছিল। দেখো এটা কি আছে? আছে প্রাথমিক যে ভরবেগের যোগফল, সেটা রয়েছে দুটো বস্তু ধাক্কা খাওয়ার আগে, এটা কি হচ্ছে ধাক্কা খাওয়ার পরে। তাই তো, অর্থাৎ এটার সঙ্গে তুমি মিলিয়ে নাও, আমরা যেটা আগে করলাম একটু আগে। দেখো এটা M1 U1 প্লাস M2U2 সমানই হচ্ছে কি আমাদের M1 V1 প্লাস M2V2। ঠিক আছে, তো তোমাদেরকে কি করতে হবে? মানে যখন বলবে কি প্রমাণ করে দেখাও যে ভরবেগের সংরক্ষণ নীতিটা, মানে ধাক্কা খাওয়ার আগে এবং ধাক্কা খাওয়ার পরে ভরবেগটা, মানে ভরবেগের যে যোগফল সেটা কি থাকে? সংরক্ষিত থাকে। ঠিক আছে, তখন তুমি কি করে করবে? এইভাবেই দুটো বস্তু নিয়ে নেবে, দুটো বস্তুর মধ্যে কি করবে? অ্যাকশন ফোর্স এবং রিঅ্যাকশন ফোর্সটাকে সমান করবে। কি দিয়ে? মাইনাস, একটা মাইনাস সাইন দিয়ে দিয়ে নিয়ে নেবে। আমরা অ্যাক্সিলারেশন কি জানি? অ্যাক্সিলারেশনের মানটা বসিয়ে দিবে। অর্থাৎ এটার ক্ষেত্রে কি হবে? বেগের পরিবর্তন বাই সময়। অর্থাৎ এটা হবে প্রাথমিক বস্তু, মানে যে একটা প্রথম বস্তুটা আমি নিয়েছিলাম সেই প্রথম বস্তুটার জন্য, এটার ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় বস্তুটার জন্য। ঠিক আছে, এইভাবেই তুমি কি করলে? শুধুমাত্র গুণ করে দিলে কোনাকুনি, কমন নিয়ে নেবে। কমন নেওয়ার পরে যেটা পড়ে থাকবে সেটাই হবে। তাহলে আমি কি পাবো? এটাকে আমি যদি এই সাইডে নিয়ে আসি তাহলে কি হবে? প্লাস M1U1, বা এটাকে যদি আমি থাক আর লিখলাম প্লাস M2V2। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি আমাদের সংরক্ষণ সূত্রের প্রমাণ। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ। যদি প্রমাণ করতে বলে তাহলে কি করবে? এভাবেই করবে। ঠিক আছে, অর্থাৎ কোনটা থেকে কোনটা করবে? এই প্রুফ থেকে এই জায়গায় তুমি দুটো বডি নিয়ে নেবে, দুটো বডির মধ্যে অ্যাকশন ফোর্স রিঅ্যাকশন ফোর্স কাজ করাবে, অ্যাকশন ফোর্স রিঅ্যাকশন ফোর্সটাকে সমান করবে। সমান করার পরে কি নেবে? অ্যাক্সিলারেশন যেটা রয়েছে অ্যাক্সিলারেশনের মানটা বসাবে, বেগের পরিবর্তন বাই সময়, দুটোর ক্ষেত্রে সেম, দিয়ে কি করবে? গুণ করে যোগ বিয়োগ করবে। তাহলে দেখবে যে ভরবেগের সংরক্ষণ সূত্রটা মানে পেয়ে যাবে। তাহলে এখান থেকে তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে যে দেখাও যে কি, দেখো এটা কি হচ্ছে? অ্যাকশন আর রিয়াকশন দুটো কি হচ্ছে? পরস্পরের সমান হচ্ছে। তাহলে অ্যাকশন এবং রিয়াকশন যদি পরস্পরের সমান হয় তাহলে কি হবে? নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা কি জানি? যে নিউটনের তৃতীয় সূত্র থেকে জানি যে আমাদের কি হয়? ক্রিয়া এবং পরস্পরের সমান হয়। তাহলে তোমাকে যদি মানে প্রশ্ন করে যে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্রটা মানে প্রমাণ করো, তখন কি করবে? সেম একই। ঠিক আছে, এটা তুমি বলতে পারো যে তৃতীয় সূত্র থেকে কি হচ্ছে? আমাদের সংরক্ষণ সূত্র। ঠিক আছে, কনজারভেশন অফ মোমেন্টাম। তাহলে এটা হচ্ছে কি প্রমাণ? তোমাকে যদি বলে যে দেখাও যে ভরবেগের সংরক্ষণ মানে নীতিটা যদি তো বলে বা প্রতিষ্ঠিত করো, তখন তুমি এভাবে করতে পারো। বা তোমাকে যদি প্রশ্ন করে যে দেখাও যে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ নীতিটা প্রতিষ্ঠা করো বা সংরক্ষণ সূত্রটা মানে প্রতিষ্ঠিত করো, তখন কি করবে? তুমি এভাবে করবে। ঠিক আছে, তো এই যে জায়গাটায় মানে এই যে ভরবেগের সংরক্ষণ সূত্রটা, এটা বিভিন্ন জায়গায় কাজ করে। তো এর থেকে আমরা আমাদের অঙ্ক আসে। ঠিক আছে, অঙ্কটা কেমন আসে? তাহলে প্রশ্নটা আশা করি বুঝতে পেরেছো। প্রশ্নটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা হচ্ছে কি নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে প্রমাণ করে যে ভরবেগের সংরক্ষণ সূত্রটা। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি তোমাদের মানে প্রমাণ। তাহলে এটাই হচ্ছে আমাদের মেন প্রমাণ। এরপরে আসবো আমাদের যে পরবর্তী প্রমাণ, মানে
একটা অঙ্ক করে নিই এই বিষয় নিয়ে, দিয়ে আমরা আসবো পরবর্তী অঙ্কে, ঠিক আছে? তো এবার আসি একটা প্রশ্ন, ঠিক আছে? একটা অঙ্ক করি এই নিয়ে। ধরে নাও একটা বস্তু রয়েছে যার ওজন হচ্ছে কি 1 কেজি, ঠিক আছে? আরেকটা বস্তু নিয়েছি যার ওজন হচ্ছে কি 2 কেজি। এর যে প্রাথমিক বেগ রয়েছে, প্রাথমিক বেগটা আমি ধরে নিলাম 2 মিটার পার সেকেন্ড। আর এটার ক্ষেত্রে আমি যেটা নিলাম সেটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি প্রাথমিক বেগ, ঠিক আছে? ধাক্কা খাওয়ার আগে এদের বেগ পার সেকেন্ড এটা ছিল 1 মিটার, ঠিক আছে? এবার যখন ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পরে কি হচ্ছে, বেগের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? ধরে নিলাম যে ধাক্কা খাওয়ার পরে এই যে 1টা রয়েছে, অর্থাৎ 1 কেজি যেটা আমি ধরে নিলাম যে 1 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আর একটা যেটা বস্তু রয়েছে অর্থাৎ 2 কেজি, 2 কেজির বস্তু যে বেগটা হয়েছে সেটা আমি, বেগটা কত তোমাকে বার করে দেখাতে হবে। তাহলে কি করে বার করবে বলো? কেউ পারবে বার করতে? বার করো সবাই, যদি পারো তো। একই সূত্র বসিয়ে দাও যেটা আমি শেখালাম। কি করবে? m1 u1 প্লাস m2 u2 সমান কি হবে? m1, এটা তো বসিয়ে দাও, সবগুলো মান তোমার জানা আছে। কত হবে বলে অ্যান্সার? দেখো এখান থেকে যদি আমি বসিয়ে দিই, এটা তো প্রাথমিক, তাহলে প্রাথমিক কি ছিল 2, আর ভরটা আমার কত 1, তাহলে 1 কেজি ইন্টু 2, তাহলে এটা পেয়ে গেলাম আমি। আর এটা কি হচ্ছে টু ইউ টু, তার মানে কি এটা 2 কেজির জন্য, তাহলে প্লাস 2 ইন্টু এর বেগ কত, প্রাথমিক বেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, তাহলে এইটা অন্তিম, তাই তো? তাহলে এটা 1 কেজির জন্য কত হয়েছে? 1 কেজির জন্য তো আমার 1 কেজি থাকছে কারণ ওটা কনস্ট্যান্ট ভর। আর বেগটা কত হয়েছে? অন্তিম বেগ হয়েছে 1 মিটার পার সেকেন্ড, ঠিক? প্লাস কি এটা টু এম টু কত? 2 কেজি ইন্টু ভি2টা আমাকে জিজ্ঞেস করেছে মানে বার করা, তাহলে ভি2টা কত হবে? তাহলে এখান থেকে দেখো এটা করলে কত পাবো? এটা করলে আমি পাবো 2 প্লাস 2 সমান হবে কি 1, এটা 1 1 করতে 1 প্লাস 2v। তাহলে এখান থেকে আমি অন্তিম বেগটা বার করতে পারি, অর্থাৎ দ্বিতীয় বস্তুটার যে বেগ, অন্তিম বেগ সেটা আমি বার করতে পারি। তাহলে এখান থেকে দেখো ভি বার করলে কত হবে? এটা 4, 4 থেকে একবার দিলে 3, 3 সমান হচ্ছে কি আমাদের 2v, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড, অর্থাৎ 3 এর মানে 1.5, এটাই হচ্ছে কি আমাদের যে দ্বিতীয় 2 কেজি বস্তুটা নিয়েছিলাম সেই 2 কেজি বস্তুটার বেগ, ঠিক আছে? তো সবাই আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই যে আমরা যেটা পাচ্ছি সেটা কি হচ্ছে আমাদের 1.5 মিটার পার সেকেন্ড। তাহলে এভাবে তোমাকে বার করতে বলবে অঙ্কতে, ঠিক আছে?